হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল, আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের নতুন ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো। আমার এই কিথলে রঙের টি শার্টটা দেখলে লোকে ভাবে নিরাপত্তা, ভাবে তাদের গরম খাবারটা ঠিক সময় পৌঁছে যাবে। কিন্তু আমি জানি এই টি শার্টটা পরেও কিছু কিছু ঠিকানা থেকে আর ফেরা যায় না, কারণ কিছু কিছু খিদে খাবার দিয়ে মেটে না। আমার নাম তন্ময় পাল, বয়স ২৬। মধ্যবিত্ত বাঙালি ঘরের আর ৫টা ছেলের মতোই আমার জীবনটাও স্ট্রাগেলে ভরা। একটা মোটামুটি ডিগ্রি নিয়ে চাকরির বাজারে অনেক ঘুরেও যখন দেখলাম জুতোর শুকতলা ক্ষয়ে যাচ্ছে, কিন্তু ভালো চাকরির দেখা নেই, তখন বাধ্য হয়েই এই ফুড ডেলিভারির কাজটা নিয়েছিলাম। আমার বাহন, আমার বিধাব শিবাইনো পুরনো বাইকটা, আর আমার জগৎ সল্টলেকের গোলক ধাঁধার মতো রাস্তাঘাট। সল্টলেক সেক্টর ৩ আমার হাতের তালুর মতো চেনা। কোন গলির পর কোন গলি, কোথায় রাস্তা খারাপ, কোন বাড়ির লিফট কাজ করে না, সব আমার মুখস্থ। দিনের বেলা এই এলাকাটা যতটা কর্মব্যস্ত আর আধুনিক, রাতের বেলা ঠিক ততটাই শান্ত, নিঝুম আর কেমন যেন রহস্যময়। বিশেষ করে পুরনো এবিসিডি ব্লকের দিকের বাড়িগুলো, বড় বড় গাছ, চওড়া রাস্তা আর আলো আঁধারিতে ঢাকা পুরনো দিনের ডিজাইনের বাড়িগুলো দেখলে মনে হয় যেন সময় এখানে থমকে গেছে। এই গল্পটা গত বর্ষার এক শুক্রবার রাতের ঘটনা। রাত তখন প্রায় 10:30। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমি সেদিনকার মতো শেষ অর্ডারের অপেক্ষায় ছিলাম। এমন সময় আমার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। একটা অর্ডার এসেছে সল্টলেক সেক্টর ৩-এর একটা ঠিকানা থেকে, রয় ম্যানশন, ফ্ল্যাট নাম্বার ৪B। আমার একটু অবাক লাগলো। রয় ম্যানশন নামটা আমি আগে শুনিনি। অ্যাপের ম্যাপটা দেখে বুঝলাম জায়গাটা একটা পুরনো নিরিবিলি রাস্তার একেবারে শেষ মাথায়। খাবারের অর্ডারটাও ছিল বেশ সাধারণ, 2টো ভেজ থালি। আমি বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। বৃষ্টিটা তখন একটু ধরে এসেছে। ভেজা রাস্তা দিয়ে বাইক চালানোর সময় একটা ঠান্ডা হাওয়া আমার শিরদাঁড়া দিয়ে বয়ে যাচ্ছিল। ম্যাপ ধরে আমি যখন রয় ম্যানশনের সামনে পৌঁছলাম, তখন আমার অবাক হওয়ার পালা। বাড়িটা বেশ পুরনো, কিন্তু খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা। 3তলা বাড়ি, সামনে একটা ছোট বাগান। গেটে কোনো দারোয়ান ছিল না। আমি বাইকটা বাইরে রেখে খাবারের ব্যাগটা নিয়ে ভেতরে ঢুকলাম। লিফটটা ছিল পুরনো দিনের, কলাপসিবল গেটের। আমি লিফটে করে 4তলায় উঠলাম। 4B ফ্ল্যাটের দরজার সামনে এসে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুললেন একজন ভদ্রমহিলা, বয়স 70-এর কাছাকাছি। পরনে একটা সাধারণ তাঁতের শাড়ি, মুখে একটা শান্ত সৌম্য হাসি। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, এসো বাবা। আমি খাবারের ব্যাগটা তার হাতে দিতেই ভেতর থেকে একজন বৃদ্ধ ভদ্রলোক বেরিয়ে এলেন। তারও বয়স 70-এর বেশি হবে, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একটা বই। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, অনেক রাত হয়ে গেল না? এই বৃষ্টির মধ্যে আসতে খুব কষ্ট হলো নিশ্চয়ই। আমি বললাম, না না জেঠু, এটা তো আমাদের রোজগার কাজ। ভদ্রমহিলা ভেতরে গিয়ে টাকা নিয়ে এলেন। টাকাটা গুনে দেখলাম ঠিকই আছে, কিন্তু টাকাগুলো ছিল অদ্ভুত রকমের কড়কড়ে আর ঠান্ডা, যেন বহুদিন ব্যবহার করা হয়নি। আমি টাকাটা পকেটে রেখে যখন ফিরব, তখন ভদ্রমহিলা বললেন, দাঁড়াও বাবা, একটু মিষ্টিমুখ করে যাও। আমি ইতস্তত করে বললাম, না মাসিমা, এখন থাক, আমার এখনো অনেক কাজ বাকি। তিনি হাসি মুখে বললেন, আরে এসোই না, বাইরে বৃষ্টি পড়ছে, একটু জিরিয়ে নাও। তার অনুরোধটা আমি ফেলতে পারলাম না। আমি জুতো খুলে ভেতরে ঢুকলাম। ফ্ল্যাটটা ছিল অসম্ভব সুন্দর করে গোছানো। পুরনো দিনের আসবাবপত্র, দেওয়ালে অনেক পুরনো দিনের ছবি। কিন্তু আমার নাকে একটা অদ্ভুত গন্ধ এলো। কর্পূর আর পুরনো বইয়ের গন্ধ মেশানো একটা মিষ্টি স্যাঁতস্যাঁতে গন্ধ। ভদ্রমহিলা আমাকে 1 প্লেট সন্দেশ এনে দিলেন। আমি ভদ্রতার খাতিরে একটা তুলে মুখে দিলাম। সন্দেশটা মুখে দিতেই আমার কেমন যেন লাগলো। স্বাদটা মিষ্টি, কিন্তু তার মধ্যে কোনো প্রাণের ছোঁয়া নেই। মনে হলো যেন বরফের মতো ঠান্ডা কিছু একটা আমার জিভে মিলিয়ে গেল। আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি জল খেয়ে উঠে পড়লাম। বললাম, এবার আমি আসি জেঠু মাসিমা। ওনারা দুজনেই দরজার সামনে এসে আমাকে বিদায় জানালেন। বললেন, আবার এসো কিন্তু। আমি লিফটে করে নিচে নামতে নামতে ভাবছিলাম, কি অদ্ভুত সুন্দর একটা দম্পতি, এত রাতেও তাদের ব্যবহারে কি আন্তরিকতা। কিন্তু পরের রাতেই আমার এই সুন্দর ধারণাটা একটা ভয়ঙ্কর আতঙ্কে পরিণত হতে চলেছিল। পরের রাতেও প্রায় একই সময়ে আমার কাছে আবার একটা অর্ডার এলো, রয় ম্যানশন, ফ্ল্যাট নম্বর 4B। আর খাবারের মেনুও হুবহু এক, 2টো ভেজ থালি। আমার একটু অদ্ভুত লাগলো।
পরপর দুদিন একই সময়ে একই বাড়ি থেকে একই খাবারের অর্ডার। হতে পারে ওনাদের এই খাবারটাই পছন্দ। আমি আর বেশি কিছু না ভেবে অর্ডারটা নিয়ে বেরিয়ে পড়লাম। আমি যখন রয় ম্যানশনের সামনে পৌঁছলাম তখন আগের দিনের মতোই সবকিছু শান্ত। আমি লিফটে করে 4 তলায় গেলাম, কলিং বেল বাজালাম। সেই একই ভদ্রমহিলা দরজা খুললেন, তার মুখে সেই একই সৌম্য হাসি। তিনি আমাকে দেখে বললেন, জানো বাবা, আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মনে হচ্ছিল আজকেও তুমিই আসবে। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। ওনারা আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি ভেতরে ঢুকলাম না, দরজার বাইরে থেকেই খাবারের ব্যাগটা আর টাকাটা নিলাম। টাকাটা আজও ছিল সেরকমই ঠান্ডা আর করকরে। আমি যখন ফিরছি তখন ভদ্রলোক ভেতর থেকে বললেন, আজকেও মিষ্টিমুখ না করেই চলে যাচ্ছ? আমি কোনো মতে একটা হাসি দিয়ে বললাম, আজ থাক জেঠু, আরেকদিন হবে। আমি প্রায় দৌড়েই লিফটের দিকে চলে এলাম। আমার কেন জানি না খুব অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। আমি যখন বাইকটা স্টার্ট দিচ্ছি তখন দেখলাম গেটের উল্টো দিকের চায়ের দোকানটা তখনও খোলা। দোকানের মালিক ভবেশদা আমার পরিচিত। আমি বাইকটা থামিয়ে ওর দোকানে গেলাম। 1 কাপ চা নিয়ে ভবেশদাকে জিজ্ঞাসা করলাম, ভবেশদা, ওই যে উল্টো দিকের রয় ম্যানশন, ওই বাড়িটা সম্পর্কে কিছু জানো? 4B ফ্ল্যাটে এক বয়স্ক দম্পতি থাকেন, খুব ভালো মানুষ। আমার কথা শুনে ভবেশদার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়েই যাচ্ছিল। সে আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, কি বলছিস তুই তন্ময়? আমি বললাম, কেন, কি হয়েছে? ভবেশদা কাঁপা কাঁপা গলায় বলল, রয় ম্যানশনের 4B ফ্ল্যাট তো গত 5 বছর ধরে তালাবন্ধ। ওই ফ্ল্যাটের সেন দম্পতি তো 5 বছর আগেই। ভবেশদা কথাটা শেষ করতে পারল না। আমি ভয় পেয়ে বললাম, 5 বছর আগে কি? ভবেশদা গলাটা নামিয়ে ফিসফিস করে বলল, 5 বছর আগে ওই ফ্ল্যাটেই গ্যাস লিক করে আগুন লেগেছিল। ওই আগুনে পুড়েই তো মিস্টার আর মিসেস সেন দুজনেই মারা গিয়েছিলেন। তারপর থেকে ওই ফ্ল্যাটে আর কেউ থাকে না। ওটা একটা সিল করা অভিশপ্ত ফ্ল্যাট। আমার হাত থেকে চায়ের কাপটা মাটিতে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। আমার মনে হলো আমার পায়ের তলার মাটিটাও যেন সেই কাপের সাথেই ভেঙে গুড়িয়ে যাচ্ছে। তাহলে তাহলে আমি গত 2 দিন ধরে কাদের খাবার পৌঁছে দিচ্ছি? কারা আমার সাথে কথা বলছে? আমার দেওয়া সন্দেশটাই বা কে খাচ্ছে? আমি বুঝতে পারছিলাম আমি সল্ট লেকের কোনো সাধারণ ফ্ল্যাটে নয়, বরং এক ভয়ঙ্কর শীতল রহস্যের দরজায় কড়া নেড়ে ফেলেছি। আর সেই দরজাটা এখন খুলে গেছে। ভবেশদার কথাগুলো আমার কানে গরম সীসার মতো প্রবেশ করছিল। আমার মাথা ঘুরছিল। আমি টলটে টলটে ওর দোকানের একটা বেঞ্চিতে বসে পড়লাম। আমার মনে হচ্ছিল আমি যা শুনেছি তা সত্যি নয়। ভবেশদা নিশ্চয়ই কোনো ভুল করছে, হয়তো ও অন্য কোনো ফ্ল্যাটের কথা বলছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি নিশ্চয়ই ভুল করছো ভবেশদা। আমি নিজের চোখে ওনাদের দেখেছি, ওনাদের সাথে কথা বলেছি, ওনারা আমাকে টাকাও দিয়েছেন। এই বলে আমি পকেট থেকে গত 2 দিনের জমানো টাকাটা বের করে তাকে দেখালাম। ভবেশদা টাকাটার দিকে তাকালোও না। সে আমার কাঁধে হাত রেখে বলল, তন্ময়, তুই আমার ছেলের মতো। আমি তোকে মিথ্যে কেন বলবো? তুই চাইলে কাল সকালে থানায় গিয়ে খোঁজ নিতে পারিস। 5 বছর আগের খবরের কাগজও খুঁজে দেখতে পারিস। সেন দম্পতির মৃত্যুর খবরটা তখন বেশ বড় করেই ছেপেছিল। আমার আর কিছু বলার ছিল না। আমার সমস্ত যুক্তি, সমস্ত বিশ্বাস যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমি কোনোমতে বাইকটা চালিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। সারা রাত আমার চোখে ঘুম আসেনি। আমার চোখের সামনে বারবার ওই শান্ত সৌম্য মুখের 2টো মানুষের ছবি ভেসে উঠছিল, আর আমার কানে বাজছিল ভবেশদার সেই ভয়ঙ্কর কথাগুলো। পরের দিনটা ছিল রবিবার, আমার ছুটি, কিন্তু আমার মনে কোনো শান্তি ছিল না। আমি ঠিক করলাম আমি এর শেষ দেখে ছাড়ব। আমি প্রথমে গেলাম স্থানীয় থানায়। সেখানে আমার একজন পরিচিত কনস্টেবল ছিল। আমি তাকে অনেক অনুরোধ করে 5 বছর আগের ফাইলপত্র ঘাঁটতে বললাম। প্রায় 1 ঘন্টার চেষ্টায় সে একটা পুরনো ধুলো মাখা ফাইল বের করে আনল। ফাইলটার উপরে লেখা, অ্যাক্সিডেন্টাল ফায়ার, রয় ম্যানশন, ফ্ল্যাট 4B। ফাইলের ভেতরে যা ছিল তা আমার শেষ আশাটুকুও নিভিয়ে দিল। 2টো ডেথ সার্টিফিকেটের কপি, নাম অশোক কুমার সেন এবং আরতি সেন। মৃত্যুর কারণ সিভিয়ার বার্নস অ্যান্ড স্মোক ইনহেলেশন। মৃত্যুর তারিখ 5 বছর আগের এক বর্ষার রাত। ফাইলের সাথে লাগানো ছিল খবরের কাগজের কিছু কাটিং। সেখানেও একই খবর। আমার আর কোনো সন্দেহ রইল না। আমি গত 2 দিন ধরে 2টো প্রেতাত্মার সাথে দেখা করেছি, তাদের খাবার পৌঁছে দিয়েছি। আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। আমি এখন কি করব? আমি কি কাজটা ছেড়ে দেব? আমি কি আর কোনোদিনও সল্ট লেকের ওই রাস্তায় যাব? কিন্তু অদ্ভুতভাবে ভয়ের চেয়েও আমার মনে কৌতূহলটা বেশি করে জেগে বসছিল। কেন কেন তাদের আত্মা আজও ওই ফ্ল্যাটেই আটকে আছে? তারা কি মুক্তি চায়,
নাকি তারা অন্য কিছু চায়, আর তারা শুধু আমাকেই কেন বেছে নিল? সেই দিন বিকেলে আমি আবার গেলাম রয় ম্যানশনের সামনে। দিনের আলোয় বাড়িটাকে দেখে অতটা ভয়ঙ্কর লাগছিল না, কিন্তু আমি জানতাম এর 4 তলার ওই ফ্ল্যাটটার মধ্যে এক শীতল রহস্য লুকিয়ে আছে। আমি দেখলাম বাড়ির কেয়ারটেকার তার ঘর থেকে বেরিয়ে আসছে। আমি তার সাথে কথা বলার জন্য এগিয়ে গেলাম। লোকটা বেশ বয়স্ক। আমি তাকে সেন দম্পতির কথা জিজ্ঞাসা করলাম। আমার কথা শুনে লোকটার মুখটা বিষণ্ণ হয়ে গেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, খুব ভালো মানুষ ছিলেন বাবু, ভগবানের মতো মানুষ, কিন্তু কপালে সুখ সইল না। আমি বললাম, আমি শুনেছি ওনাদের ফ্ল্যাটটা নাকি এখনো বন্ধ। হ্যাঁ বাবু, ওনাদের ছেলে বিদেশে থাকে। সে ঘটনার পর একবার এসেছিল, তারপর আর আসেনি। ফ্ল্যাটটা যেমনকার তেমনই পড়ে আছে। মাঝে মাঝে আমি গিয়ে একটু ধুলো ঝেড়ে দিয়ে আসি। আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। আমি তাকে বললাম, কাকা, আমি একজন পত্রকার, আমি এই ঘটনাটা নিয়ে একটা স্টোরি করতে চাই। আপনি কি আমাকে একবার ফ্ল্যাটটা ভেতর থেকে দেখাতে পারবেন? লোকটা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু আমি তাকে অনেক অনুরোধ করার পর এবং কিছু টাকা দেওয়ার পর সে রাজি হলো। সে তার কোমরের চাবির গোছা থেকে একটা চাবি বের করে বলল, চলুন, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, আর কোনো কিছুতে হাত দেবেন না। আমার বুকের ভেতরটা ধরাস ধরাস করছিল। আমি আবার সেই অভিশপ্ত ফ্ল্যাটে ঢুকতে চলেছি, এবার দিনের বেলায়। কেয়ারটেকার তালা খুলে দরজাটা খুলতেই সেই পরিচিত গন্ধটা আমার নাকে এসে লাগল। কর্পূর আর পুরনো বইয়ের গন্ধ, কিন্তু দিনের বেলায় গন্ধটা অতটা তীব্র ছিল না। ভেতরটা ছিল ধুলোয় ঢাকা, আসবাবপত্রের ওপর সাদা চাদর ঢাকা দেওয়া। সবকিছুই ছিল নিস্তব্ধ, নিথর। আমি খুব সাবধানে পা ফেলে এগোতে লাগলাম। আমি সেই ড্রয়িং রুমটায় এলাম যেখানে আমি বসে সন্দেশ খেয়েছিলাম। আমি দেখলাম সেই সেন্টার টেবিলটার ওপর একটা খালি প্লেট রাখা, যে প্লেটে করে আমাকে সন্দেশ দেওয়া হয়েছিল। আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। কেয়ারটেকার তো বলল সে মাঝে মাঝে শুধু ধুলো ঝেড়ে দিয়ে যায়, তাহলে এই প্লেটটা এখানে কি করে এলো? আমি যখন এসব ভাবছি, তখন আমার চোখ গেল দেওয়ালের ছবিগুলোর দিকে। আমি গতবারও ছবিগুলো দেখেছিলাম, সেন দম্পতির অনেক ছবি ছিল, কিন্তু আজ একটা নির্দিষ্ট ছবির দিকে তাকিয়ে আমার চোখ আটকে গেল। ছবিটা ছিল সেন দম্পতির। তাদের মাঝখানে দাঁড়িয়ে ছিল একটা অল্প বয়সী ছেলে, বছর 20-22 হবে। তার মুখে একটা অদ্ভুত বিষণ্ণ হাসি। আমি কেয়ারটেকারকে জিজ্ঞাসা করলাম, কাকা, এই ছেলেটিকে? ছবি দেখে বলল, ওই তো ওনাদের একমাত্র ছেলে অনির্বাণ, বড় অভাগা ছেলে। কেন, কি হয়েছিল ওর? আমি জিজ্ঞাসা করলাম। কেয়ারটেকার গলাটা নামিয়ে বলল, ওর কথা আর বলবেন না বাবু। ও ছোট থেকেই একটু অন্যরকম ছিল, সারাক্ষণ একা একা থাকত, কারুর সাথে মিশত না। তারপর একদিন ওর বাবা মায়ের মৃত্যুর ঠিক 1 বছর আগে ও কাউকে কিচ্ছু না বলে বাড়ি থেকে উধাও হয়ে যায়, আর কোনোদিন ফিরে আসেনি। পুলিশ অনেক খুঁজেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আমার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। তাহলে সেন দম্পতির একটা নিরুদ্দেশ ছেলেও ছিল। আমি যখন অনির্বাণের ছবির দিকে তাকিয়েছিলাম, তখন আমার একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। ছবির মধ্যে অনির্বাণের ঠিক পিছনে দেওয়ালে একটা ক্যালেন্ডার টাঙানো ছিল। ক্যালেন্ডারের তারিখটা ছিল স্পষ্ট, 5 বছর আগের সেই তারিখ, যেদিন সেন দম্পতি মারা গিয়েছিলেন। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হল, সেই তারিখটা ক্যালেন্ডারে লাল কালি দিয়ে গোল করে দাগ দেওয়া ছিল। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। এর মানে কি? অনির্বাণ কি তার বাবা মায়ের মৃত্যুর ব্যাপারে কিছু জানত? সে কি ইচ্ছে করে নিরুদ্দেশ হয়েছিল, নাকি তাকেও? আমি যখন এইসব ভাবছি, তখন হঠাৎ করে আমার পকেটের ফোনটা বেজে উঠল। আমি চমকে উঠলাম। একটা অচেনা নাম্বার থেকে ফোন। ফোনটা ধরতেই ওপাশ থেকে একটা শীতল, প্রায় নিষ্প্রাণ কণ্ঠস্বর ভেসে এলো। আমার পরিচিত কণ্ঠস্বর, মিসেস সেনের কণ্ঠস্বর। তিনি বললেন, বাবা তন্ময়, আজ রাতেও আমাদের জন্য খাবারটা নিয়ে এসো কেমন? কিন্তু আজ 3টে থালি আনবে। আমার ছেলেটাও যে আজ ফিরে এসেছে, বেচারা অনেক দিন কিছু খায়নি। এই বলে ফোনটা কেটে গেল। আমার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেল। আমার মনে হলো
আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। অনির্বাণ ফিরে এসেছে। তার মানে আমি যা ভাবছিলাম তাই সত্যি। এই ফ্ল্যাটে দুটো নয়, তিনটে আত্মা আটকে আছে। আর আজকের রাতে আমাকে তাদের তিনজনের জন্যই খাবার নিয়ে যেতে হবে। আমি বুঝতে পারছিলাম আমি এক ভয়ঙ্কর পারিবারিক ষড়যন্ত্র আর অতৃপ্ত আত্মার ক্ষুধার জালে বুড়ি তার হাতে জড়িয়ে পড়েছি। মিসেস সেনের সেই ফোন কলটা ছিল আমার জীবনের শেষ পেরেক। আমার পালানোর সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি আর শুধু একজন ডেলিভারি বয় নই, আমি ভয়ঙ্কর নাটকের একটা চরিত্র হয়ে গেছি। তারা আমাকে বেছে নিয়েছে, হয়তো তাদের কোনো উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্যটা না জানা পর্যন্ত আমার মুক্তি নেই। কেয়ারটেকার আমার অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিল। সে প্রায় জোর করেই আমাকে ফ্ল্যাট থেকে বের করে নিয়ে এলো। আমি তাকে কিছুই বলতে পারলাম না, শুধু অনির্বাণের ছবিটা আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। সেই বিষণ্ণ হাসি আর ক্যালেন্ডারে লাল কালি দিয়ে দাগ দেওয়া সেই তারিখটা। বাড়ি ফিরে আমি সারাদিন একটা ঘোরের মধ্যে ছিলাম। আমার খিদে তেষ্টা সব উবে গিয়েছিল। আমার মাথায় শুধু একটাই চিন্তা, আজ রাতে কি হবে। 3টে থালি, মিস্টার সেন, মিসেস সেন আর তাদের ছেলে অনির্বাণ। আমাকে আজ 3টে প্রেতাত্মার মুখোমুখি হতে হবে। আমি ঠিক করলাম আমি একা যাব না। আমি ভবেশদাকে সবটা খুলে বললাম। ভবেশদা প্রথমে আমাকে যেতে বারণ করল। সে বলল, তন্ময়, তুই নিজেকে বিপদে ফেলিস না, ওরা তোকে ছাড়বে না। কিন্তু আমি ওকে বোঝালাম যে আমার আর পালানোর উপায় নেই। ওরা আমার ফোন নম্বর পর্যন্ত জেনে গেছে। আমি যদি না যাই তাহলে ওরা হয়তো আমার বাড়ির ঠিকানা খুঁজে বের করে নেবে। আমার কথা শুনে ভবেশদা চুপ করে গেল। সে বুঝতে পারল যে আমি ঠিকই বলছি। অবশেষে সে বলল, ঠিক আছে, তুই একা যাবি না, আমিও তোর সাথে যাব। তবে আমরা বাড়ির ভেতরে ঢুকবো না, আমরা নিচেই থাকবো, দেখব কি হয়। ভবেশদার কথায় আমি একটু সাহস পেলাম। রাত 10টা নাগাদ আমার অ্যাপে আবার সেই অর্ডারটা এলো। রয় ম্যানশন, ফ্ল্যাট 4B, আর মেনুতে 3টে ভেজ থালি। আমার হাত কাঁপছিল। আমি কাঁপা কাঁপা হাতেই অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম। আমি আর ভবেশদা একটা রেস্টুরেন্ট থেকে 3টে থালি প্যাক করে নিয়ে রয় ম্যানশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি বাইক চালাচ্ছিলাম আর ভবেশদা পিছনে খাবারের ব্যাগটা ধরে বসেছিল। আমরা যখন রয় ম্যানশনের সামনে পৌঁছলাম তখন দেখলাম পুরো বাড়িটা অন্ধকারে ডুবে আছে। শুধু 4তলার ওই ফ্ল্যাটটার জানালা দিয়ে একটা হলদে টিমটিমে আলো বেরিয়ে আসছে। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। ফ্ল্যাটটা তো সিল করা, ভেতরে তো ইলেকট্রিসিটি থাকার কথা নয়, তাহলে ওই আলোটা জ্বলছে কি করে? ভবেশদা ফিসফিস করে বলল, তন্ময়, আমার কিন্তু ভালো লাগছে না, চল আমরা ফিরে যাই। আমি বললাম, না ভবেশদা, আজের শেষ দেখে ছাড়ব। আমি খাবারের ব্যাগটা নিয়ে বাইক থেকে নামলাম। ভবেশদাকে বললাম, তুমি এখানেই দাঁড়াও, যদি আমি 15 মিনিটের মধ্যে ফিরে না আসি তাহলে তুমি সোজা থানায় চলে যাবে। ভবেশদা ভয় পাওয়া মুখে মাথা নাড়ল। আমি গেট খুলে ভেতরে ঢুকলাম। লিফটটা আজ কাজ করছিল না, আমাকে সিঁড়ি দিয়ে উঠতে হলো। সিঁড়িগুলো ছিল অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। আমার পায়ের শব্দে পুরো সিঁড়িঘরটা গম গম করছিল। আমার মনে হচ্ছিল প্রতিটা তলা থেকে অদৃশ্য চোখ যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি যখন 4তলার সামনে এসে পৌঁছলাম তখন দেখলাম 4B ফ্ল্যাটটার দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে, আর ভেতর থেকে সেই হলদে আলোটা আসছে। আমি দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ইতস্তত করলাম, তারপর সাহস করে দরজায় ধাক্কা দিলাম। দরজাটা একটা ক্যাঁচ শব্দ করে খুলে গেল। আমি ভেতরে পা রাখতেই সেই কর্পূরের গন্ধটা আমার নাকে এসে লাগল। কিন্তু আজ গন্ধটা ছিল আরও তীব্র, আরও অসহনীয়। ড্রয়িং রুমটা আজ আর খালি ছিল না। আমি দেখলাম ঘরের মাঝখানে একটা ডাইনিং টেবিলে মিস্টার আর মিসেস সেন বসে আছেন। তাদের পরনে সেই পুরনো দিনের পোশাক। তাদের মুখটা ছিল আগের মতোই শান্ত, কিন্তু তাদের চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের উজ্জ্বল। আর তাদের ঠিক উল্টো দিকে চেয়ারের ওপর বসেছিল একটা ছায়ামূর্তি। আমি বুঝতে পারলাম ওটাই অনির্বাণ। তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, মনে হচ্ছিল যেন জমাট বাঁধা অন্ধকার দিয়ে তার শরীরটা তৈরি। টেবিলের ওপর 3টে খালি প্লেট সাজানো। তারা আমার জন্যই অপেক্ষা করছিল। মিসেস সেন আমার দিকে তাকিয়ে সেই সৌম্য হাসিটা হেসে বললেন, এসো বাবা, আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার ছেলেটা আজ অনেকদিন পর বাড়ি ফিরেছে, ওর খুব খিদে পেয়েছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি কোনো মতে খাবারের ব্যাগটা টেবিলের উপর রাখলাম। আমি যখন খাবারগুলো প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছি তখন আমি আর চোখে অনির্বাণের দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে ভয়ে আতঙ্কে শরীর জমে গেল। আমি দেখলাম অনির্বাণের সেই ছায়ামূর্তির কোনো মুখ নেই। যেখানে মুখ থাকার কথা সেখানে শুধু একটা শূন্য কালো গর্ত, আর তার শরীরটা থেকে একটা তীব্র ঠান্ডার হলকা বেরিয়ে আসছে। মিস্টার সেন শান্ত গলায় বললেন, তুমি বসো তন্ময়, আজ তুমিও আমাদের সাথে খাবে। আমি চমকে উঠলাম। আমি বললাম, না না জেঠু, আমার আর খিদে নেই, আপনারা খান।
আমার কথা শুনে মিসেস সেনের মুখের হাসিটা যেন এক মুহূর্তের জন্য মিলিয়ে গেল। তিনি বললেন, সে কি হয়, তুমি আমাদের ছেলের মতো, আর আজ আমাদের বাড়িতে একটা আনন্দের দিন, তোমাকে তো খেতেই হবে। তার গলার স্বরটা ছিল আগের মতোই নরম, কিন্তু তার মধ্যে একটা চাপা আদেশের সুর ছিল যা উপেক্ষা করার সাহস আমার হলো না। আমি দেখলাম আমার জন্যও টেবিলে একটা প্লেট পাতা হয়েছে। আমি ভয়ে ভয়ে একটা চেয়ার টেনে বসলাম। আমার ঠিক উল্টো দিকে বসেছিল অনির্বাণের সেই মুখবিহীন ছায়ামূর্তিটা। তার উপস্থিতি এতই শীতল ছিল যে আমার দাঁতে দাঁত লেগে যাওয়ার উপক্রম। আমি খাবারগুলো প্লেটে বেড়ে দিলাম। মিস্টার আর মিসেস সেন খুব স্বাভাবিকভাবেই খাওয়া শুরু করলেন, কিন্তু অনির্বাণের ছায়ামূর্তিটা স্থির হয়ে বসে রইল। সে খাচ্ছিল না। আমার প্লেটেও খাবার দেওয়া হয়েছিল, কিন্তু আমি এক দানাও মুখে তুলতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই খাবারটা বিষের চেয়েও ভয়ঙ্কর। মিসেস সেন আমার দিকে তাকিয়ে বললেন, কি হলো বাবা, তুমি খাচ্ছ না কেন? তোমার কি আমাদের রান্না পছন্দ হয়নি? আমি কোনো মতে ঢোক গিলে বললাম, না মাসিমা, খুব ভালো হয়েছে। এই বলে আমি মিথ্যে করে 1 চামচ ভাত মুখে তোলার ভান করলাম। কিছুক্ষণ এই অস্বস্তিকর নীরবতার মধ্যে কাটার পর আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, জেঠু, একটা কথা জিজ্ঞাসা করব? মিস্টার সেন আমার দিকে তাকিয়ে বললেন, বলো। আমি অনির্বাণের দিকে তীরচা চোখে তাকিয়ে বললাম, অনির্বাণ, ও কবে ফিরল? আমার প্রশ্নটা শুনেই ঘরের পরিবেশটা যেন আরও ঠান্ডা হয়ে গেল। মিস্টার সেনের মুখটা কঠিন হয়ে উঠল। মিসেস সেনের চোখ দুটো ছলছল করে উঠল। আর অনির্বাণের ছায়ামূর্তিটা, ওটা যেন সামান্য নড়ে উঠল। মিসেস সেন কান্না ভেজা গলায় বললেন, ও কোনোদিনও আমাদের ছেড়ে যায়নি বাবা, ও এখানেই ছিল, কিন্তু আমরা ওকে দেখতে পেতাম না। তার কথা শুনে আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম। আমি বললাম, মানে? মিস্টার সেন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যা ঘটার তা তো ঘটেই গেছে, এখন আর ওসব কথা বলে লাভ নেই। তুমি বরং শোনো আমরা তোমাকে আজ কেন ডেকেছি। আমি অবাক হয়ে বললাম, আমাকে ডেকেছেন? হ্যাঁ, মিস্টার সেন বললেন, আমাদের একটা সাহায্য দরকার, একটা ছোট্ট কাজ। তুমি তো প্রায়ই বাইরে বাইরে ঘোরো, তুমি হয়তো আমাদের সাহায্য করতে পারবে। আমি ভয় পেয়ে বললাম, কি কি কাজ? মিস্টার সেন তার পকেট থেকে একটা পুরনো ভাঁজ করা কাগজ বের করলেন। তিনি কাগজটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই ঠিকানাটা খুঁজে বের করতে পারবে? আমি কাঁপা কাঁপা হাতে কাগজটা নিলাম। তাতে একটা ঠিকানা লেখা ছিল, কলকাতারই অন্য প্রান্তের ঠিকানা, আর ঠিকানার নিচে একটা নাম লেখা, ডাক্তার অরিন্দম সেনগুপ্ত। আমি নামটার ঠিকানাটা দেখে কিছুই বুঝতে পারলাম না। আমি বললাম, ইনি কে? ঠিক সেই মুহূর্তে অনির্বাণের ছায়ামূর্তিটা তীব্রভাবে কেঁপে উঠল। তার শরীর থেকে একটা চাপা গোঙানির শব্দ বেরিয়ে এলো। মনে হলো ওই নামটা শুনেই তার যন্ত্রণাটা বেড়ে গেছে। মিসেস সেন আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, উনি অনির্বাণের ডাক্তার ছিলেন, একজন সাইকিয়াট্রিস্ট। আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। সাইকিয়াট্রিস্ট? তাহলে অনির্বাণের মানসিক কোনো সমস্যা ছিল? মিস্টার সেন বললেন, অনির্বাণ মারা যাবার কিছুদিন আগে এই ডাক্তারের কাছেই ওর চিকিৎসা চলছিল। আমরা জানতে পেরেছি অনির্বাণ ওর একটা ব্যক্তিগত ডায়েরি ওই ডাক্তারের কাছেই রেখে এসেছিল। আমরা সেই ডায়েরিটা ফেরত চাই। আমার মাথা ঘুরছিল। একটা ডায়েরি, একটা মৃত ছেলের ডায়েরি যা তার সাইকিয়াট্রিস্টের কাছে রাখা আছে? কেন? সেই ডায়েরিতে এমন কি লেখা আছে যার জন্য দুটো প্রেতাত্মা এত ডেসপারেট? আমার হঠাৎ করেই ওই ক্যালেন্ডারের লাল দাগ দেওয়া তারিখটার কথা মনে পড়ল। আমি বললাম, কিন্তু ওই ডায়েরি দিয়ে আপনারা কি করবেন? এবার অনির্বাণের ছায়ামূর্তিটা মুখ খুলল। না, তার তো কোনো মুখ ছিল না, কিন্তু সেই শূন্য কালো গর্ত থেকে একটা ভয়ঙ্কর বিকৃত কণ্ঠস্বর বেরিয়ে এলো। কণ্ঠস্বরটা ছিল যান্ত্রিক, প্রতিধ্বনিত। সে বলল, বিচার। মাত্র একটা শব্দ, কিন্তু সেই শব্দের মধ্যে যে পরিমাণ ঘৃণা আর যন্ত্রণা মেশানো ছিল তাতে আমার শরীরের রক্ত জমে গেল। আমি বুঝতে পারলাম আমি এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের একেবারে কেন্দ্রে এসে দাঁড়িয়েছি। সেন দম্পতির মৃত্যুটা হয়তো কোনো দুর্ঘটনা ছিল না, আর অনির্বাণের নিরুদ্দেশ হয়ে যাওয়াটাও হয়তো সাধারণ ঘটনা নয়। এর পিছনে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা ওই ডায়েরির পাতায় লেখা আছে। আমি এখন কি করব? আমি কি এই মৃত মানুষদের হয়ে তাদের বিচার চাইতে যাব? আমি কি একজন ডাক্তারের সাথে যোগাযোগ করে 50 বছর আগের একটা ডায়েরি চাইতে পারি? তিনি কি আমাকে বিশ্বাস করবেন? আমি যখন এই সব ভাবছি তখন মিসেস সেন আমার হাত দুটো ধরে বললেন, তুমি যদি আমাদের এই কাজটা করে দাও বাবা, তাহলে আমরা তোমাকে মুক্তি দিয়ে দেব। আমরা আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না, কথা দিচ্ছি। তার কথায় একই সাথে ছিল আকুতি আর হুমকি। আমি বুঝলাম আমার না বলার কোনো উপায় নেই। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে, আমি চেষ্টা করব। আমার উত্তর শুনে তাদের তিনজনের মুখেই বা ছায়ামূর্তিতে একটা অদ্ভুত প্রশান্তি ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তে আমার পিছনের দরজাটা নিজে থেকে খুলে গেল। আমি বুঝলাম আমাকে এখন যেতে বলা হচ্ছে। আমি প্রায় দৌড়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে এলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার বারবার মনে হচ্ছিল আমি শুধু একটা ডায়েরি আনতে যাচ্ছি না, আমি যাচ্ছি এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করতে।
এমন এক সত্য যা হয়তো আমাকেও এই রয় ম্যানশনের চতুর্থ বাসিন্দা বানিয়ে দিতে পারে। রয় ম্যানসনের সেই অভিশপ্ত ফ্ল্যাট থেকে বেরিয়ে আসার পর আমি আর ভবেশদা এক মুহূর্ত সময় নষ্ট না করে সেখান থেকে পালিয়ে এসেছিলাম। আমার হাতে ছিল ডাক্তার অরিন্দম সেনগুপ্তের ঠিকানা লেখা সেই পুরনো কাগজটা। আমার মাথায় তখন হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। একটা ডায়েরি, একটা আত্মহত্যাবাণীর উদ্দেশ্য, একটা সন্দেহজনক দুর্ঘটনা, আর বিচার চাইতে আসা তিনটে প্রেতাত্মা। সবকিছু মিলেমিশে আমার কাছে এক ভয়ঙ্কর ধাঁধার মতো মনে হচ্ছিল। পরদিন সকালে আমি আর কাজে বেরোতে পারলাম না। আমার শরীরটা জ্বরে প্রায় পুড়ে যাচ্ছিল। মনের উপর যে প্রচণ্ড চাপটা গিয়েছিল, শরীরটা আর তা নিতে পারছিল না। দুদিন পর জ্বরটা একটু কমলে আমি ঠিক করলাম আমাকে ওই ঠিকানায় যেতেই হবে। আমি জানি কাজটা খুব বিপজ্জনক, কিন্তু আমি এটাও জানতাম ওই ডায়েরিটা খুঁজে বের করতে না পারলে সেন পরিবারের আত্মারা আমাকে মুক্তি দেবে না। আমি কাগজটায় লেখা ঠিকানা ধরে বেরিয়ে পড়লাম। ঠিকানাটা ছিল কলকাতার এক পুরনো অঞ্চলে, একটা সরু গলির মধ্যে একটা পুরনো দিনের বাড়ি। বাড়ির সামনে একটা পিতলের প্লেটে লেখা ডক্টর অরিন্দম সেনগুপ্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আমার বুকের ভেতরটা ধড়াস ধড়াস করছিল। আমি কলিং বেল বাজালাম। একজন বয়স্ক ভদ্রলোক দরজা খুললেন। তার চুল দাড়ি সাদা, চোখে মোটা ফ্রেমের চশমা, দেখেই বোঝা যাচ্ছে তিনি খুব জ্ঞানী এবং অভিজ্ঞ। আমি বললাম, আমি কি ডক্টর অরিন্দম সেনগুপ্তের সাথে কথা বলতে পারি? ভদ্রলোক বললেন, আমিই অরিন্দম সেনগুপ্ত, বলুন কি দরকার। আমি ইতস্তত করে বললাম, স্যার, আমার নাম তন্ময় পাল। আমি একটা খুব জরুরি ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছিলাম। ব্যাপারটা একটু ব্যক্তিগত এবং অদ্ভুত। তিনি আমাকে তার চেম্বারের ভেতরে নিয়ে গেলেন। ঘরটা ছিল বইয়ে ঠাসা। আমি তার সামনে বসে খুব ধীরে ধীরে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বললাম। আমার ফুড ডেলিভারির কাজ, রয় ম্যানসনের 4B ফ্ল্যাট, সেন দম্পতির প্রেতাত্মা, অনির্বাণের ছায়ামূর্তি, আর সবশেষে তাদের ডায়েরির অনুরোধ। সবকিছু মিলেমিশে আমার কাছে এক ভয়ঙ্কর ধাঁধার মতো মনে হচ্ছিল। আমি জানতাম তিনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, হয়তো আমাকেই একজন মানসিক রোগী ভেবে চিকিৎসা শুরু করে দেবেন। ডক্টর সেনগুপ্ত খুব মন দিয়ে ধৈর্য ধরে আমার সব কথা শুনলেন। তার মুখে কোনো বিস্ময় বা অবিশ্বাসের ছাপ ছিল না। সব শুনে তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। তারপর তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম একদিন না একদিন সত্যিটা বেরিয়ে আসবেই। আমি অবাক হয়ে বললাম, তার মানে আপনি? হ্যাঁ তন্ময়, তুমি যা বলেছ তার এক বর্ণও মিথ্যে নয়। অনির্বাণ আমার পেশেন্ট ছিল, আর ওর ডায়েরিটা আমার কাছেই আছে। তিনি উঠে গিয়ে তার পুরনো একটা লোহার আলমারি খুললেন। তার ভেতর থেকে একটা পুরনো চামড়া দিয়ে বাঁধানো ডায়েরি বের করে আনলেন। তিনি ডায়েরিটা আমার হাতে দিয়ে বললেন, অনির্বাণ আত্মহত্যা করেনি তন্ময়, ওকে খুন করা হয়েছিল। আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। আমি বললাম, খুন কি করেছিল? ডক্টর সেনগুপ্ত বললেন, সেই উত্তরটা এই ডায়েরির মধ্যেই আছে। অনির্বাণ ছিল খুব সেন্সিটিভ একটা ছেলে। সে তার পরিবারের একটা ভয়ঙ্কর গোপন কথা জেনে ফেলেছিল। তার বাবা মিস্টার অশোক সেন বাইরে থেকে দেখতে খুব ভালো মানুষ হলেও তিনি আসলে ছিলেন একজন রুথলেস ব্যবসায়ী। তিনি তার নিজের ভাইকে ব্যবসায় ঠকিয়ে তার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করেছিলেন। সেই শোকে অনির্বাণের কাকা হার্ট অ্যাটাকে মারা যান। অনির্বাণী সত্যিটা জানার পর সে তার বাবাকে ঘৃণা করতে শুরু করে। সে ঠিক করে সে তার কাকার পরিবারের কাছে সব সত্যি ফাঁস করে দেবে। আর এই ডায়েরিটা ছিল তারই প্রমাণ। এতে মিস্টার সেনের সব কুকীর্তির বিবরণ লেখা ছিল। কিন্তু মিস্টার সেন সেটা জানতে পেরে যান। তিনি অনির্বাণকে আটকানোর অনেক চেষ্টা করেন, কিন্তু অনির্বাণ তার সিদ্ধান্তে অটল ছিল। অবশেষে নিজের ছেলের মুখ বন্ধ করার জন্য মিস্টার সেন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করেন। তিনি অনির্বাণকে জোর করে কিছু মানসিক রোগের ওষুধ খাওয়াতে শুরু করেন, আর আমাকে দিয়ে একটা মিথ্যে সার্টিফিকেট লিখিয়ে নেওয়ার চেষ্টা করেন যে অনির্বাণ মানসিক অসুস্থ, যাতে অনির্বাণের কথা কেউ বিশ্বাস না করে। আমি রাজি না হওয়ায় তিনি আমাকেও হুমকি দেন। অনির্বাণ বুঝতে পেরেছিল তার জীবন বিপন্ন, তাই সে এই ডায়েরিটা আমার কাছে লুকিয়ে রেখে যায়। আর তার কয়েকদিন পরেই সে নিরুদ্দেশ হয়ে যায়। আসলে মিস্টার সেনি তাকে খুন করে তার লাশ গুম করে দিয়েছিলেন। আমার মাথা ঘুরছিল। এ কি ভয়ঙ্কর সত্যি! আমি বললাম, কিন্তু তাহলে মিসেস সেন আর তাদের নিজেদের মৃত্যু? ডাক্তার সেনগুপ্ত বললেন, মিসেস সেন হয়তো প্রথমে সবটা জানতেন না, কিন্তু অনির্বাণ হারিয়ে যাবার পর তিনি হয়তো কিছু একটা সন্দেহ করেছিলেন, আর তার ফল হলো সেই দুর্ঘটনা। আমার ধারণা ওটা কোনো দুর্ঘটনা ছিল না, ওটাও ছিল একটা পরিকল্পিত খুন। হয়তো মিসেস সেন সবটা জেনে ফেলার আগেই মিস্টার সেন তাকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন, কিন্তু সেই পরিকল্পনায় ভুল হয়ে যায় এবং দুজনেই মারা যান। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। একটা পরিবার যার বাইরেটা ছিল এত সুন্দর, তার ভেতরে এত ঘৃণা, এত ষড়যন্ত্র লুকিয়েছিল। ডাক্তার সেনগুপ্ত বললেন, আমি এতদিন ভয়ে চুপ করেছিলাম। আমার কাছে কোনো প্রমাণ ছিল না,
কিন্তু এখন তুমি এসেছো, আর তোমার সাথে আছে অনির্বাণের আত্মা। এখন আর ভয় পাওয়ার কিছু নেই। আমি ডায়েরিটা হাতে নিয়ে বললাম, এখন আমি কি করব? এই ডায়েরিটা আমি ওদের হাতে তুলে দেব? তিনি বললেন, হ্যাঁ, ওদের আত্মার শান্তির জন্য এটাই দরকার। সত্যিটা জানা এবং তার বিচার হওয়াই হলো মুক্তি। আমি ডায়েরিটা নিয়ে সেদিন রাতেই আবার রয় ম্যানশনে গেলাম। আজ আর আমার কোনো ভয় করছিল না। আমি যখন 4B ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ালাম, তখন দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে সেই ডাইনিং টেবিলে তারা 3 জনেই বসেছিল। আমি ঘরের ভেতরে ঢুকে ডায়েরিটার টেবিলের ওপর রাখলাম। আমি বললাম, আমি আপনাদের ডায়েরি নিয়ে এসেছি। আমি সব সত্যি জেনে গেছি। আমার কথা শুনে মিস্টার সেনের প্রেতাত্মাটা যন্ত্রণায় কুঁকড়ে গেল। তার শান্ত সৌম্য মুখটা মুহূর্তে অদৃশ্য হয়ে গিয়ে একটা হিংস্র পাপী আত্মার রূপ বেরিয়ে এলো। অন্যদিকে মিসেস সেন আর অনির্বাণের আত্মাটা থেকে একটা শান্ত সাদা আলো বিচ্ছুরিত হতে শুরু করল। ডায়েরিটা নিজে থেকেই খুলে গেল। তার পাতাগুলো দ্রুত গতিতে উল্টে যেতে লাগলো। প্রতিটা পাতা থেকে যেন এক একটা সত্যি বেরিয়ে এসে মিস্টার সেনের পাপী আত্মাকে আঘাত করতে লাগলো। মিস্টার সেনের আত্মাটা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। তার শরীরটা ধীরে ধীরে কালো ধোঁয়ায় পরিণত হতে শুরু করলো। অবশেষে একটা বিকট আর্তনাদ করে সেই কালো ধোঁয়াটা জানলা দিয়ে বেরিয়ে গেল এবং রাতের অন্ধকারে মিলিয়ে গেল। ঘরের ভেতরটা তখন এক নরম পবিত্র আলোয় ভরে গেছে। মিসেস সেন আর অনির্বাণের আত্মা আমার সামনে এসে দাঁড়ালো। তাদের মুখে আর কোনো কষ্ট বা যন্ত্রণা ছিল না, ছিল শুধু এক পরম শান্তি আর কৃতজ্ঞতা। তারা দুজনেই আমার দিকে তাকিয়ে হাসল। তারপর তারা ধীরে ধীরে সেই সাদা আলোর সাথে মিশে গেল এবং ঘরের মধ্যেই মিলিয়ে গেল। রয় ম্যানশনের 4B ফ্ল্যাট অবশেষে অভিশাপ মুক্ত হল। সেই ঘটনার পর আমি আর কোনোদিনও ওই ফ্ল্যাটের বা সেন পরিবারের কোনো অস্তিত্ব অনুভব করিনি। আমি আমার ডেলিভারির কাজ চালিয়ে গেছি, কিন্তু আমি একটা জিনিস শিখেছি, কিছু কিছু দরজা বন্ধ থাকাই ভালো, আর কিছু কিছু খিদে খাবার দিয়ে মেটে না। সেই খিদে হলো ন্যায় বিচারের খিদে, আর সেই খিদে মেটাতে কখনো কখনো আমার মতো সাধারণ ডেলিভারি বয়দেরও ডাক পড়ে, ঠিকানাটা ইহকাল হোক বা পরকাল। তা গাইস, গল্পটা কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এইরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত FM জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম এর থেকেও ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত FM জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।